আমার নাম আদনান। আমার বাড়ি ইসলামাবাদ। এই ঘটনাটি তখনকার যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে। আমার কাছে সেই সময় একটি আরএস ছিল, আর আমি আমার স্ত্রীকে নিয়ে গাড়িতে নর্থ সাইডে ট্রিপে বের হয়েছিলাম। কথা আজ থেকে প্রায় 5 বছর আগের। আমি বেশি ডিটেল দেব না, সরাসরি মূল কথায় আসছি। ইসলামাবাদ থেকে মুরি থেকে মুজাফফরবাদ, এবং মুজাফফরবাদ থেকে সামনের দিকের যাত্রা ছিল কন্টিনিউ। আমি এবং আমার স্ত্রী দুইজনই গাড়িতে ছিলাম। গাড়ি চলছিল, আর আমরা এক জায়গায় রাতের জন্য থামলাম, যা ওই পথের ওপরই ছিল। পাহাড়ি এলাকায় এমন সময় আসে, না ঠিক দিন না ঠিক রাত। ঘুরতে বের হয়েই সেখানে রাত নেমে গেল, তাতে সমস্যা নেই। ভেবেছিলাম ওখানে গিয়ে হোটেল নেব, আর পরের দিন ঘুরে দেখব। আজকাল পুরো সময়টা ড্রাইভে কাটিয়ে দেব। আর ভালো সঙ্গী থাকলে ঘোরাফেরা আর কি। একটা লং ড্রাইভই তখন আনন্দ হয়ে যায়। আমরা একটা জায়গায় গাড়ি থামালাম, এবং সেখানে কিছুক্ষণ থামলাম, ফ্রেশ হলাম, আর কিছু রিফ্রেশমেন্ট অর্ডার করলাম। ঠিক তখনই আরেকটি গাড়ি এসে থামলো। ওটাও একটা কাপল ছিল, ওরাও নতুন বিবাহিত দম্পতি। রিফ্রেশমেন্ট নিয়ে আমি কিছুক্ষণ পর ওয়াশরুমে গেলাম। পিছনে আমার স্ত্রী একা ছিল, আর ওই কাপলও আমাদের খুব কাছেই বসেছিল। ওদের মধ্যে যে লোকটা ছিল, সে সিগারেট খেতে বাইরে গেল। পিছনে না জানি কোন কথা থেকে আমার স্ত্রী আর ওই লেডির মধ্যে গল্প শুরু হয়ে গেল। বেশ ভালোই কথা জমে গেল তাদের। তারা জানালো তারাও ইসলামাবাদ থেকে এসেছে। এখন এখানে একটা কথা বলে রাখি, ওদের কাছে নতুন মডেলের হন্ডা সিভিক ছিল। সেই সময় আমারও খুব ইচ্ছা ছিল নিজের গাড়িটা তাড়াতাড়ি আপডেট করব। তাই যেখানে কোনো সিভিক দেখতাম, খুব আগ্রহ নিয়ে দেখতাম ওদের গাড়িটা দেখে। তাই আমার দৃষ্টি ওটার উপর গিয়েই থামলো। গাড়িটা ইসলামাবাদের নাম্বার প্লেটে ছিল। যাই হোক, ওই লেডির সাথে আমার স্ত্রীর ভালোই কথা হয়ে গেল, কারণ ওরাও ইসলামাবাদ থেকে, আর ওরাও নতুন দম্পতি। যাওয়ার আগে আমরা ওদের ভালোভাবে বিদায় জানালাম, তারপর নিজের গাড়িতে উঠে পড়লাম। এখানে আরেকটা কথা, ওরা ওই পথগুলো ঠিক মতো চেনে না, আর আমি আগে অনেকবার একা একা ট্রাভেল করেছি বলে ওই রাস্তাগুলো বেশ ভালোভাবে চিনি। লোকটা একটু নার্ভাস ছিল। আমাদের স্ত্রীরা যখন নিজেদের মধ্যে ভালো বন্ধুত্ব করে নিল, তখন সে আমার সাথে বেশ খোলামেলা কথা বলা শুরু করলো, এবং সামনে কোনো পথে যেতে হবে তা জানতে চাইল। আমি বললাম আমিও একই দিকেই যাচ্ছি, চাইলে একসাথে যেতে পারি। কিন্তু মনে হলো সে আমার পেছনে গাড়ি চালিয়ে ফলো করতে একটু অস্বস্তি বোধ করছে। আমি ওকে জোর করিনি, শুধু যতটুকু প্রশ্ন করেছে ততটাই বলেছি। পথগুলো বুঝিয়ে দিলাম, এবং শেষ মাথায় গুরুত্ব দিয়ে বললাম এই জায়গায় পৌঁছে এভাবে টার্ন নেবেন। সে মাথা নেড়ে বলল ঠিক আছে, বুঝে নিয়েছি। তারপর ওদের আমরা বিদায় দিলাম। তারা গাড়িতে উঠল, আর লোকটা যেন বিমান হয়ে উড়ে চলে গেল। যাওয়াটাই স্বাভাবিক, কারণ তার কাছে সিভিক ছিল। সে আমাদের অনেকটা এগিয়ে গেল। এরপর আমিও গাড়ি স্টার্ট করে তার পেছনে চলা শুরু করলাম। এখন রাত হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে এসেছে। খুব কম কিছু গাড়ি আমাদের ক্রস করছিল, নইলে জায়গাটা ছিল পুরোটাই জনমানবহীন। যদি আপনি কখনো ওই জায়গায় রাতের বেলা ভ্রমণ করে থাকেন, তাহলে বুঝবেন সেই রাতের নিস্তব্ধতা কতটা ভয়ানক হয়। অন্ধকার ঘুটঘুটে, গাড়ির হেডলাইটই শুধু পথ দেখাচ্ছে। দূরে আমি ওদের গাড়ির ব্যাকলাইট দেখতে পাচ্ছিলাম, সেই একই দম্পতির গাড়ি। দূর থেকে লাল আলো জ্বলছে। লোকটা ভয়ানক স্পিডে গাড়ি চালাচ্ছিল, যদিও আমিও দ্রুত চালাচ্ছিলাম, কিন্তু খুব সাবধানে, কারণ জায়গাটা দ্রুত গাড়ি তোলার মতো ছিল না। আমি মনে মনে ভাবছিলাম লোকটার আবার রাস্তাও জানা নেই, আর এমন জায়গায় তো মানুষ আরো সাবধানে চলে। সে তো এমন স্পিডে গাড়ি চালাচ্ছে, কি বলবো তার কনফিডেন্স। গাড়ি চলতেই থাকলো, কিন্তু আমি তাকে বিট করতে পারলাম না। একটা নির্দিষ্ট দূরত্ব
সব সময় বজায় রইল। অনেকটাই সামনে সে গাড়ি নিয়ে যাচ্ছিল। তারপর এমন একটা পয়েন্ট এলো যেখানে সে ভুল টার্ন নিয়ে ফেললো। কারণ সে আমার সামনে ছিল, তাই আমি সঙ্গে সঙ্গেই বুঝে গেলাম এখানে টার্ন নেওয়ার জায়গা ছিল না, কিন্তু সে নিয়ে ফেললো। আমার মনে হলো সে অপরিচিত হলেও মানুষ তো, মানবিকতার খাতিরে আমাকে তাকে গাইড করা উচিত। কিন্তু তাকে গাইডই বা করি কিভাবে? তার ফোন নম্বর তো নেই, আর ওই এলাকায় নেটওয়ার্কও চলে না। আমার হাতে একটাই অপশন ছিল, সে যে ভুল রাস্তা ধরেছে, আমাকেও সেই রাস্তায় নেমে তার পেছনে যাওয়া, তাকে ধরা, তারপর বোঝানো যে ভাই আপনি ভুল মোড় নিয়েছেন। আল্লাহই জানে খুব দ্রুত চালাচ্ছিলাম, কিন্তু পুরো সতর্ক হয়ে। আমার স্ত্রীও বলল, নতুন দম্পতি, জানি না কোথায় হারিয়ে যাবে, ভুল রাস্তায় গেলে তো পাহাড়ের মধ্যে আবার ফিরে আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। যাই হোক, আমি গাড়ি উড়িয়ে দিলাম। লোকটা মানুষ না মনে হচ্ছিল, কোনো এয়ারক্রাফটের ক্যাপ্টেন। সত্যি বলছি, আমি যত স্পিড দেই তবুও তাকে ধরতে পারছিলাম না। এক সময় সে পুরোপুরি আমার দৃষ্টি থেকে হারিয়ে গেল। যে রাস্তা ধরে আমি নেমেছিলাম সেটা ছিল অদ্ভুত এক টার্ন। মনে হচ্ছিল ওটা লোকাল মানুষজনের জন্য, যা পাহাড়ের দুই পাশের গ্রামগুলোর সঙ্গে সংযোগ করে। আল্লাহই জানে আমি রাতে সেই নির্জন রাস্তা ধরে তার পেছনে পেছনে চলছি। সে অনেক দূরে ছিল, আশেপাশে ছিল বিশাল বিশাল গাছ, ঘন জঙ্গল। সেই জঙ্গলে সেই রাতের অন্ধকারে কখনো দূরে থেকে তার ব্যাকলাইটের আলো ঝলক দিত। তখন মনে একটু তৃপ্তি হতো, ঠিক পথে যাচ্ছি, ধরতে পারবো। আবার কখনো আলো মিলিয়ে যেত, পুরো অদৃশ্য, চারদিক ঘুটঘুটে অন্ধকার, একটু আলো নেই। কোথাও অফরোড, কোথাও আর পাকা রাস্তা, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। আমি মনে মনে দোয়া করছি, আল্লাহ কোথাও যেন রাস্তা শেষ হয়ে যায় আর সে গাড়িটা দাঁড়িয়ে যায়, তাহলে তাকে থামিয়ে বোঝাতে পারবো। কিন্তু না, সে আমাকে অনেক দূর নিয়ে এসেছে। ভাবুন তো, ওই অচেনা অন্ধকার রাস্তায়ও লোকটা ভয়ানক স্পিডে গাড়ি চালাচ্ছে। মনে হচ্ছিল সে ভিতর থেকে ভয় পেয়েছে। জায়গাটা পুরো অচেনা তো। ঢাবায় যখন তাকে শেষবার দেখেছি তখন থেকে আন্দাজ করেছিলাম লোকটা নার্ভাস। তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল এইসব পাহাড়ি রাস্তায় সে আত্মবিশ্বাসী নয়। কিন্তু এখন যেভাবে উঠছে আল্লাহই জানে, আমার ভয় লাগছিল। এই টেনশন আর ভয় নিয়ে যদি সে কোনো অ্যাক্সিডেন্ট করে বসে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমি বুঝে গেলাম আমরা সম্পূর্ণ ভুল রাস্তায় ঢুকে পড়েছি। বিশ্বাস করুন, এমন ভয়ানক রাস্তা ব্যাখ্যা করার মতো ভাষা নেই। আমরা যেন একটা ভ্যালির ভেতর, চারদিকে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা যেখানে আমরা এগিয়ে যাচ্ছি। আমি জানি না আমরা কোন জায়গায় আছি, শুধু গাড়ি চালিয়ে যাচ্ছি এই আশায় যেন তাকে কোথাও যেভাবেই হোক ধরা যায় এবং বলা যায়, ভাই ভুল পথে যাচ্ছ, ফিরে চলো। চারপাশে শুধু জঙ্গল আর পাহাড়, আর মাঝখানে আমাদের গাড়ি চলেই যাচ্ছে। এমন জায়গায় কখন কি আবহাওয়া হবে তারও ঠিক নেই। কখন বজ্রসহ বৃষ্টি নামবে, আবার কখন থেমে যাবে বোঝা যায় না। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলো, এমন জোরে বৃষ্টি যে আমাকে দ্রুততম গতিতে ওয়াইপার চালাতে হলো। পাহাড়ি এলাকায় সাধারণত 15 থেকে 20 মিনিটের বেশি বৃষ্টি থাকে না। আগে বহুবার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন বৃষ্টির মধ্যে গাড়ি চালানো যেন আজাব হয়ে গেল। যে স্পিড আমি এর আগে ধরে রাখতে পারছিলাম, এখন সেই স্পিডও আর সম্ভব হচ্ছিল না। আর ওদিকে সেই যুবক গাড়িটা এমনভাবে দৌড়াচ্ছিল যে আমি কোনোভাবেই তাকে ধরতে পারছিলাম না। অনেকক্ষণ গাড়ি চালানোর পর একসময় মনে হলো এখনই ফিরে যাই। আর ভাবলাম তার হয়তো ভুল বোঝা হয়ে গেছে, আর যেহেতু তার কাছেও গাড়ি আছে সে চাইলে ফিরে আসতে পারবে। কিন্তু আমরা যেভাবে শেষবার ঢাবায় তার সঙ্গে কথা বলেছিলাম তাতে বুঝতে পেরেছিলাম লোকটা নার্ভাস, আত্মবিশ্বাসী নয়। তাই মন বলল না, এগিয়ে গিয়ে তাকে সাহায্য করতে হবে। ভালো পরিবারের ছেলে, ভালো কাপল। তাই আমি আমার স্ত্রী দুজনেই ঠিক করলাম যেভাবেই হোক তাদের পথ দেখাতে হবে, এবং যদি একবার তাকে ধরা যায় তাহলে এবার তাকে আমাদের সঙ্গেই রাখবো।
চারদিকে ঘুটঘুটে অন্ধকার, দূর পর্যন্ত মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তুর অস্তিত্বও নেই। পিন ড্রপ সাইলেন্স, শুধু গাড়ির শব্দ, চাকার নিচে পাথরে পড়লে যে কর্কশ শব্দ হয় সেই শব্দ ভেসে আসছে। গাড়ি চলছে অন্ধকার ভেদ করে, দুই পাশ অন্ধকারে ডুবে, আর ব্যাক মিরর দিয়ে তাকালেই গায়ে কাটা দেয় এমন ভয়ানক রাস্তা, যা গল্পে শুনেছি যে দিনে খুব সুন্দর, রাতে ততটাই ভয়ঙ্কর। সেটাই যেন হুবহু সত্যি হয়ে গেছে। আমি এসব খুব কাছ থেকে অনুভব করলাম। গাড়ি চলতেই থাকলো। 2-3 বার আমার স্ত্রীকে বললাম, কি বলো, ফিরে যাই। তারপর আবার মনে হলো না, ওদের সাহায্য করতেই হবে। আমরা দৃঢ় থাকলাম, এগিয়ে চললাম। তারপর এমন এক সময় এলো, দূরে তার ব্যাকলাইটগুলো দেখা গেল। সেই গাড়িটা এখন চোখে পড়ছে, কিন্তু অনেক দূরে, জঙ্গলের মাঝখান দিয়ে চলতে থাকা লালের ঝিলমিল আলো। সামনের রাস্তা ছিল বাঁকানো, মনে হচ্ছিল জিগজ্যাগ রাস্তা। দূর থেকে আলো দেখা গেল, সে বোধহয় পাহাড়ে জিগজ্যাগ পথ ধরে নেমে আসছিল। আমি তখন পাহাড়ের একটু উঁচু দিকে, আর সে ছিল নিচু দিকে। তখন বুঝলাম সে খুব কাছেই আছে, আর একটু গতি দিলেই তাকে ধরতে পারবো। তবে আমি জানতাম না রাস্তা এত জিগজ্যাগ। চালিয়ে যেতে যেতে সামনে এক লেফট টার্ন, সেখান দিয়ে নামলাম। তারপর আবার রাইট টার্ন এলো। তখনই বুঝলাম গাড়িটা কাছেই ছিল, কিন্তু সে এই জিগজ্যাগ রাস্তা ঘুরে এসেছিল, তাই তার স্পিড কমে যায়। সেই সুযোগে আমি একটু বাড়তি স্পিড নিলাম। বৃষ্টি, অন্ধকার, পাহাড় সব সামলে আল্লাহ আল্লাহ করতে করতে আমি তার খুব কাছাকাছি পৌঁছে গেলাম। আমি দূর থেকেই হর্ন দিতে শুরু করলাম। গাড়িটার ব্যাকলাইট আমার চোখে পড়ছিল। কখনো সেটা জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে যাচ্ছিল, আবার কখনো সামনে উঠে আসছিল। সেই ছোট্ট রাস্তায় এমন ছিল যে গাড়ি যদি একটু বাঁক নিতেই সরাসরি জঙ্গলের দিকে ঢুকে যেত। কিন্তু যেহেতু সে গাড়িটা রাস্তাতেই ছিল, তাই আমি যখন খুব কাছে পৌঁছে গেলাম, তাকে ডিপার দিতে শুরু করলাম। এখন যখন আমি একদম কাছে পৌঁছে গেলাম, তখন সে বুঝলো যে আমি তার পিছনে আছি। মানে তাকে তো এটা জানা ছিল না যে আমি সেই একই লোক যে পেছনের ধাবায় তাকে দেখেছিলাম। সে শুধু এতটাই বুঝেছে যে কেউ একজন তার পেছন পেছন আসছে। হয়তো সে ভয় পেয়ে গিয়েছিল। কি বলবো, এমন গাড়ি চালাচ্ছিল যে বোঝানোর মতো না। আমাকেও বাধ্য হয়ে গাড়ি দ্রুত চালাতে হলো। আমি ক্রমাগত তার পেছনেই রইলাম। অনেকক্ষণ পর সে যখন বুঝলো যে লোকটা আমার পিছু ছাড়ছে না, তখন সে না জানি কোন মোড় নিয়ে নিল। এখন সে যে গাড়িটা আমাকে দূরে দূরে কখনো দেখা দিচ্ছিল, সেটাও আর দেখা গেল না। হয়তো সে গাড়িটা ঝোপঝাড়ের ভেতর কোথাও লুকিয়ে ফেলেছে। রাস্তায় 1-2টা কাঁচা পথ এলো, যেগুলো অন্য কোথাও মোড় নিচ্ছিল। আমার সন্দেহ হলো হয়তো সে গাড়ি থামিয়ে রেখেছে বা অন্য কোনো দিকে টার্ন নিয়েছে। যখন আমি অনেকটা দূর গিয়ে গাড়ি চালালাম, তখনও তার গাড়ি চোখে পড়ল না। তখন মনে হলো হয়তো আমি আর তাকে ধরতে পারবো না। আর এখন আমি ফিরবো কিভাবে? কারণ আমিও এখন এমন এক রাস্তায় চলে এসেছি যেখানে আমি আর বুঝতে পারছি না আমি কোথায়। এখন আমারই বিপদ। সে তো হারিয়েছেই, কিন্তু এখন আমিও পথভ্রষ্ট হয়ে গেছি। হয়তো দেরিতে হলেও সে তার রাস্তায় ফিরে যাবে, কিন্তু আমি তো সত্যি হারিয়ে গেছি। ভালো কাজ করতে গিয়ে এখন নিজেই বিপদে পড়লাম। আমি ভাবলাম এখান থেকে একটা টার্ন নিয়ে ফিরি, কিন্তু মনে হলো চলো আরেকটু সামনে গিয়ে দেখি। 2-3 কিলোমিটারের মতো আরো সামনে যাওয়ার পর আবার একটা ব্যাকলাইট চোখে পড়ল। এইবার সেটি এক জায়গায় স্থির ছিল। এখানে বলার বিষয় হলো এখন আর আগের মতো পরিবেশ ছিল না। পরিস্থিতি পুরো বদলে গিয়েছিল। আমার স্ত্রীর মুখেও উদ্বেগে স্পষ্ট হয়ে উঠল। তার মুখের অভিব্যক্তিও পরিবর্তন হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম সেও এখন ভয় পাচ্ছে। আমিও তখন খুব খারাপ মানসিক অবস্থায়। এতক্ষণ গাড়ি চালানোর পর যদি কোথাও কোনো মানুষ না দেখা যায়, কোনো জন্তু না দেখা যায়, আর এমন জায়গা যেখানে এমনিতেই ভৌতিক একটা ভাব, তার উপর গাড়ির দুই পাশে তাকালে শরীর কাটা দেয়, হাড়ের ভেতর ঠান্ডা ঢুকে যায়, তখনই আসল ভয় বোঝা যায়। আমারও ঠিক সেটাই হচ্ছিল।
মনে হচ্ছিল এমন জায়গায় যদি গাড়ি নষ্ট হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এখানে তো কেউ খোঁজ নিতেও আসবে না। কাশ্মীরের কোহালা ব্রিজ পেরিয়ে মানে মুড়ি পার হয়ে কোহালা ক্রস করার পর সেই জায়গায় কোনো পাকিস্তানি নেটওয়ার্কই কাজ করে না। সেখানে ফোনে কোনো নেটওয়ার্কও নেই। কোনো জরুরি অবস্থায় কাউকে ফোন করার উপায় নেই। কাকে কিভাবে ডাকবো এমন সব ভাবনাই মাথার ভেতর ভিড় করছিল। ভালো কাজ করার ইচ্ছা তখন পুরো সাইডে চলে গেছে। খুব দূর থেকে আমাদের চোখে পড়ল সেই গাড়ির দুইটা ব্যাকলাইট ঝলসে উঠছে। মনে হচ্ছিল গাড়িটা এখন থেমে আছে, কারণ আমরা যতটা কাছে যাচ্ছিলাম তার লাইটগুলো আরো স্পষ্ট হয়ে উঠছিল। মানে আমরা আস্তে আস্তে তার খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছিলাম। যখন একদম কাছে পৌঁছে গেলাম আমি আমার গাড়ি তার গাড়ির একটু পেছনে থামালাম। দেখলাম তার গাড়ির এক পিছনের টায়ার পাংচার, বরং মনে হলো ফেটে গেছে এবং গাড়িটা সেখানেই দাঁড়িয়ে আছে। আমি নিজের গাড়ি থেকে নেমে তার গাড়ির দিকে গেলাম দেখার জন্য, কিন্তু দেখলাম ওই কাপল গাড়ির ভেতরে নেই। এমনিতে জায়গাটা ছিল একেবারে ভয়ঙ্কর, তার উপর এই কাপল গাড়ি থেকে গায়েব। ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। আমার মন আরো অস্থির হয়ে গেল তাদের জন্য। যদিও তার আগ পর্যন্ত আমি মনে মনে ওই লোকটাকে অনেক বোকাঝোকা করছিলাম। আমি ওদের সাহায্য করতে ছুটে যাচ্ছি আর সে উল্টে গাড়ি দৌড়াচ্ছে। এমনটা হওয়াই স্বাভাবিক ছিল, কারণ জায়গাটা পাথুরে ছিল। টায়ার নিশ্চয়ই কোনো ধারালো পাথরে লেগে ফেটে গেছে। কিন্তু অবাক করার মতো বিষয়, কাপড়টি গাড়িতে নেই। কেউ জানে না তারা কোথায় গেল। আমি চারদিকে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তাদের কোনো চিহ্ন দেখতে পেলাম না। ফিরে এসে গাড়িতে বসে বউকে বললাম গাড়ি আছে, কিন্তু কাপড়রা নেই। বউও দুশ্চিন্তায় পড়ে গেল। ভাবলো কি এমন হলো যে তারা গাড়ির ভেতরে নেই। ঠিক আছে, টায়ার পাংচার হয়েছে, কিন্তু গাড়ি থেকে গায়েব কেন? এটা তো আরো ভয় লাগার মতো ব্যাপার। কিছুক্ষণ চুপ থেকে অনেক ভাবার পর আমি বউকে বললাম, বউ একটু সাহস করো, আমি ওদের খুঁজে দেখি। কারণ চারপাশে ছিল জঙ্গল, জানি না তাদের সাথে কি ঘটেছে। মনেও এক ধরনের মানবতা আর সহানুভূতি কাজ করছিল। যেভাবে আমরা তাদের সঙ্গে দেখা করেছিলাম, দেখায় মনে হয়েছিল খুব ভালো মন মানসিকতার মানুষ। আমি বললাম, বউ আমার ওদের সাহায্য করা উচিত। জানি না কোন বিপদে পড়েছে। যদি কোথাও যেত, অন্তত একজন তো গাড়িতে থাকতো। স্বামী স্ত্রী দুইজনই কোথায় গেল? এটা খুবই অস্বাভাবিক। আর মেয়েটাও তো কারো মেয়ে, ছেলেটাও কারো ছেলে। যদি আল্লাহ না করুন কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আমরা সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। বউ কিছুক্ষণ চুপ করে রইল, কারণ বাইরে যা পরিবেশ তাতে মনে হচ্ছিল যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। তারপর অনেক ভেবে সে বলল, না একটু অপেক্ষা করি, হয়তো ওদের বাথরুমে যেতে হয়েছে, হয়তো মেয়েটাকে যেতে হয়েছে, ছেলেটা সঙ্গে গেছে। একটু অপেক্ষা করি, হয়তো ফিরে আসবে, তারপর কথা বলে বোঝা যাবে কি হয়েছে। বিশ্বাস করুন, আমরা 10 থেকে 15 মিনিট সেখানে বসে থাকলাম, কিন্তু কেউ এলো না। আর জায়গাটা এত ভয়ানক ছিল যে আমাদের গায়ে কাঁটা দিচ্ছিল। আমাদের গাড়ি স্টার্টই রাখা ছিল, যদি কিছু হয় সাথে সাথে বেরিয়ে যেতে পারি। কিন্তু তাদের পাংচার টায়ার দেখে মনে হচ্ছিল তারা ইচ্ছা করে থামেনি, মাঝপথে বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে। তাই ভাবলাম নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, হয়তো আশেপাশে কোথাও রাত কাটানোর জায়গা খুঁজতে গেছে। আর তারাও নিশ্চয়ই বুঝে গেছে যে তারা ভুল পথে ঢুকে পড়েছে। অনেক ভেবে চিনতে বউয়ের সঙ্গে আলোচনা করে আমি ঠিক করলাম আমি ওদের খুঁজতে যাব। আমি বউকে বললাম, তুমি গাড়ির ড্রাইভিং সিটে বসো। আপনাদের জানিয়ে রাখি, আমার স্ত্রীও গাড়ি চালাতে পারে। আমি বললাম, খোদা না খাস্তে কোনো জরুরি কিছু হলে তুমি গাড়ি স্টার্ট রেখো, যাতে বের হতে সুবিধা হয়। আমরা অন্তত আমাদের দিক থেকে নিশ্চিন্ত হয়ে নিতে পারি। বাকিটা আল্লাহ মালিক। গাড়ির নম্বর আমরা নোট করে নিলাম। আল্লাহ না করুক যদি তারা না মেলে, তাহলে অন্তত কাউকে জানাতে পারবো যে এই নম্বরের গাড়ি। আর সেই কাপড় গাড়ি থেকে গায়েব। কিন্তু আগে যেহেতু আমরা অনেক কাছে আসি, হয়তো দ্রুত সাহায্য করতে পারলে তারা কোনো বিপদ থেকে বাঁচতে পারে। যাই হোক, এবার আমি সাহস করে বউকে বললাম, তুমি বসো। বউ সম্মতি দেওয়ার পর
আমি গাড়ি থেকে নামলাম, ফোনের টর্চ অন করলাম, বউকে বললাম গাড়ি লক করে দাও। গাড়ি স্টার্ট ছিল, কিন্তু হেডলাইট সব লাইট বন্ধ, এমনকি কেবিন লাইটও অফ। যেন বাইরে কিছু চোখে পড়লে সে বুঝতে পারে, আর জরুরি কিছু হলে সাথে সাথে গাড়ি নিয়ে আমাকে তুলে সরে যেতে পারে। আমি গাড়ি থেকে নেমে তাকে বললাম, তুমি শুধু কুল আর আয়াতুল কুরসি পড়তে থাকো। তারপর চারদিকে তাকিয়ে ভাবতে লাগলাম ওই কাপড় কোথায় যেতে পারে। বউ একটা ইঙ্গিত দিয়েছিল, হয়তো তাদের বাথরুম যেতে হয়েছে, আর সে কারণেই দুইজন একসাথে বের হয়েছে। তাই ভাবলাম আমি যদি এমন অবস্থায় যেতাম, কোথায় যেতাম। কিছুক্ষণ ভাবার পর দেখলাম গাড়ির বাম দিকে জঙ্গল, ভয়ঙ্কর এক জঙ্গল। ঝিঝি পোকার শব্দে পরিবেশটা আরো ভৌতিক লাগছিল। এত ঘন, এত অন্ধকার গাছপালা, আমার ফোনের টর্চ আলো পড়া ছাড়া আর কোথাও কোনো আলো নেই। বাম ডান পেছন সব অন্ধকার, এমন অন্ধকার যে নিজের হাতও দেখা যায় না। আল্লাহ জানে, আজও সে দৃশ্য মনে করলে গায়ে কাটা দেয়। আমি জঙ্গলের দিকে নেমে গেলাম। জায়গাটা ঢালু, আর ভেতরে শুধুই ঘন অরণ্য। ভাবলাম তারা এত ভেতরে যেতে পারে। মনে মনে নিজেকেই বললাম, না, ফিরে যাওয়া ভালো। ঠিক তখনই দূর থেকে বিনবিন করে একটা শব্দ এলো। এখানেই ঘটনার আসল পথে ঢুকে। ওই ভনভন শব্দটা এমন ছিল যেন 15 থেকে 20 জন লোক একসাথে একটা নির্দিষ্ট সুরে কিছু ভনভন করছে, একই টোন, কিন্তু কি বলছে একটুও বোঝা যাচ্ছিল না। শব্দটা দূর থেকে আসছিল। এখানে ঘটনাটা একটু পেছনে নিয়ে যাই। গাড়ি থেকে নামার আগে আমি বউকে একটা জরুরি নির্দেশ দিয়ে গিয়েছিলাম। বলেছিলাম, খোদা না খাস্তে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো বিপদ হয়, তাহলে তুমি গাড়ির হর্ন একটানা বাজাতে থাকবে, থামবে না। আমি বুঝে যাব তোমার সঙ্গে সমস্যা হয়েছে, আর সঙ্গে সঙ্গে দৌড়ে ফিরে আসব। এই জায়গাটা এমনই অচেনা, নির্জন। আল্লাহ না করুক যে কোনো বিপদ হতে পারে। হ্যাঁ, আমি স্বীকার করি আমি আমার বউকে রিস্কে রেখে গিয়েছিলাম, কিন্তু ওই যে কাপল, তাদের জন্য চিন্তা পেয়ে বসেছিল। তারা আমার ভাই বোন হলে আমিও যেতাম। সেভাবেই আমি তাদের দেখেছিলাম। যাই হোক, বউকে নির্দেশ দিয়ে আমি জঙ্গলের ভিতরে এগোতে লাগলাম। পেছন থেকে কোনো হর্ন শোনা যাচ্ছিল না, মানে সব ঠিক আছে। তাই আমি আরো সামনে যেতে লাগলাম। সেই ভনভন শব্দটা ক্রমে আবার স্পষ্ট শোনা যেতে লাগলো। আমি কিভাবে বোঝাই সেই শব্দটা কেমন ছিল? যেন অনেক লোক বসে একসাথে কিছু পড়ছে, কিন্তু সেই পড়া কোনো নামাজ, দোয়া, কালাম কিছুই না। অজানা এক সুর। তারা একসাথে একটা শব্দ উচ্চারণ করে হঠাৎ অন্য টোনে গিয়ে শেষ করছে। একেবারে সন্দেহজনক, অস্বাভাবিক একটা আওয়াজ। হাওয়া আমার দিকে বইলে শব্দটা জোরে শোনা যায়, হাওয়া দিক বদলালে আবার মিলিয়ে যায়। অর্থাৎ তারা খুব দূরে ছিল, কিন্তু উপস্থিতিও বোঝা যাচ্ছিল। আমি তখন দাঁড়িয়ে গেলাম। পা চালালে শব্দ হবে, তাই নিঃশব্দে দাঁড়িয়ে দিকটা টেন নিলাম। এরপর আওয়াজটা যে দিক থেকে আসছে সেই দিকে হাঁটা শুরু করলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল শব্দটা দিক বদলে ফেলছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমি ঠিক দিকেই যাচ্ছি। যত এগোচ্ছি শব্দটা ততই বাড়ছে, খুব কাছে চলে আসছিল। আমার মাথা কিছুই কাজ করছিল না। এই শব্দ কারা করছে? মানুষ? কিছু আরেকটা? আর এই নির্জন অরণ্যে এত লোক একসাথে কি করছে? কোথাও কোনো মানুষ, কোনো চিহ্ন নেই, অথচ সেই ভন ভন শব্দ যেন স্পষ্ট হচ্ছে। আমি ভাবলাম হয়তো ওরাই আছে ওদিকটায়, হয়তো ওই কাপলও সেই দিকেই গেছে, কারণ এতক্ষণ খুঁজেও তাদের গাড়ির আশেপাশে পাইনি। শৌচালয়ের জন্য তারা যায়নি, সেটা নিশ্চিত। হয়তো গাড়িতে স্পেয়ার টায়ার ছিল না, টায়ার ফেটে যাওয়ায় অস্থির হয়ে তারা সামনে কি পেছনে কোথাও সাহায্য খুঁজতে গেছে। আমি তখন সেই অদ্ভুত শব্দের দিকেই এগিয়ে যাচ্ছিলাম, অজানা অন্ধকারের দিকে। এখন আমি ওদের জোরে ডাকতে চাইছিলাম, কিন্তু এই যে ভনভন করার মতো শব্দ হচ্ছিল, সেই শব্দের ভয়ে আমি আর জোরে ডাকতে পারছিলাম না। আমি চুপ করে রইলাম এবং সেই শব্দের পেছনেই হাঁটতে লাগলাম। ওই জঙ্গলে হাঁটতে হাঁটতে জীবনের রাতের বেলা আমি কখনো
এমন জঙ্গলে এত দূর ভিতরে যায়নি। যতটা সেদিন গিয়েছিলাম আমার পুরো শরীর শিউরে উঠছিল। পেছনে আমার স্ত্রী ছিল একা এই নির্জন জায়গায়। গাড়ির ভেতর নিশ্চুপ বসে তাকে আমি শুধু এতটুকুই বলেছিলাম, তুমি যে দোয়া পারো কালেমা জানো, পড়তে থাকো, বাকি সব আল্লাহর হাতে। আমি হাঁটতে হাঁটতে এখন জঙ্গলে ঠিক মাঝখানে এসে পৌঁছালাম। সেখানে এসে মনে হলো যেন একটা পথ আছে যা জঙ্গলের আরো ভেতরে কোথাও নিয়ে যাচ্ছে। আমি সেই পথটা অনুসরণ করতে লাগলাম। পথটা পুরোই ঘন ঝোপঝাড় দিয়ে তৈরি, কিন্তু তাও মনে হচ্ছিল এর আগেও এই পথ দিয়ে কেউ গেছে। আমি সেই পথেই এগোতে লাগলাম, আর আমার সিমো মোবাইলের আলো বা দিক ঠিক সেই শব্দের দিকেই মুখ করেছিল। যেদিক থেকে শব্দটা আরো স্পষ্ট হয়ে আসছিল। শব্দটা কখনো খুব জোরে উঠত, আবার কখনো একেবারে হালকা হয়ে যেত, কিন্তু টোনটা একই ছিল। আমরা ছোটবেলায় যেমন স্কুলে যখন অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাইতাম, অনেকগুলো বাচ্চার মিলিত গানের ওঠানামা, ঠিক ওরকম একটা অনুভূতি হচ্ছিল, কিন্তু গলার স্বর নয়, যেন নাকে ভন ভন করে পড়ছে অনেকগুলো কণ্ঠ। কি বলবো আমি, আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গিয়েছিল। ভয় এতটা ছিল যে বলার মতো না, কিন্তু নতুন দম্পতির সামনে আমাকে সাহসী দেখাতে হতো। মনে হচ্ছিল আমাকে কিছু করতে হবে, তাদের জন্য সাহায্য করতে হবে। আমি পুরো আত্মবিশ্বাসে ছিলাম যে অন্তত কিছু করতে পারবো। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ দূরে একটা 4 দেয়াল বিশিষ্ট কাঠের কুঁড়েঘর দেখতে পেলাম। খুব বড় একটা হাট বা ঘরের মতো, কাঠ দিয়ে বানানো, আর সেই ঘরের ভেতর থেকেই শব্দটা আসছিল, যেন অনেক মানুষ একসাথে ভারী গলায় নাসিকা স্বরের মতো ভনভন শব্দ করছে। তারপর আবার সেই শব্দ নরম হয়ে যাচ্ছে। শুধু কল্পনা করুন কি ধরনের আওয়াজ। আমি দেখলাম সেই কুঁড়ে ঘরের ভেতর হালকা আলো জ্বলছে, যেন পুরো ঘরের মাঝখানে একটা মাত্র মোমবাতি জ্বালানো, ঠিক ততটুকুই আলো, কিন্তু অন্ধকার এত বেশি যে সেই সামান্য আলোই দূর থেকে ঘরটাকে আলো করে দিচ্ছিল। আমি জঙ্গলের ঘন পাইন গাছের মধ্যে এতটাই ভিতরে ছিলাম যে উপর থেকে দেখলে মনে হতো এখানকার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, অথচ সেই ঘরটা গাছের ফাঁক দিয়ে খুব ক্ষীণভাবে দেখা যাচ্ছিল। আমি বুঝে গিয়েছিলাম শব্দটার উৎস ঠিক এখানেই, এবং হয়তো যারা এই শব্দ করছে তারাও আমার মতো ছুটে এখানে এসে পড়েছে, নাকি তারা আদৌ মানুষ ছিল। আমি ভাবতে লাগলাম, মনে হলো হয়তো তারা কোনো উপাসনা করছে, কিন্তু মাথা তখন শুধু এতটুকুই ভাবছিল গিয়ে দেখা দরকার। আসলে ব্যাপারটা কি? লুকোচুরি করতে করতে ঠিক সিনেমার মতো গাছের গুড়ির আড়াল থেকে ধীরে ধীরে ঘরের একদম ওপাশে পৌঁছালাম, এমনভাবে যেন কেউ আমাকে দেখতে না পায়, কারণ এই শব্দ এখন প্রচণ্ড জোরে শোনা যাচ্ছিল। আর আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই, শুধু এই একটা ভাঙাচোরা ঘর। আমি খুব কাছে পৌঁছে একটা ছোট্ট ফাঁক পেলাম, সেখান দিয়ে ভিতরে তাকালাম, আর ভেতরের দৃশ্য দেখে আমার গায়ের লোম আবার খাড়া হয়ে গেল। দেখলাম মোমের মতো একটুখানি আলো জ্বলছে, আর সে আলোর চারদিকে সারি সারি মাথা, মাথাগুলোতে কালো কাপড় ঢাকা অসংখ্য মাথা, আর তারা সেজদার মতো মাথা নিচু করে বসে আছে, ঠিক যেমন আমরা নামাজের সময় বসি মাথা নিচু করে। তারা কেউ কথা বলছে না, কিন্তু কিছু পড়ছে, তাদের ভাষা বুঝতে পারছিলাম না। মাঝে মাঝে তাদের আওয়াজ খুব জোরে উঠত, আবার একেবারে নিচে নেমে যেত, ঠিক স্কুলের বাচ্চাদের মতো যারা জাতীয় সঙ্গীতের শেষে ধীরে ধীরে স্বর নামিয়ে আনে। ওই আওয়াজ আমার বুকের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ঠিক তখনই দূর থেকে একটা আর্তচিৎকার ভেসে এলো, সঙ্গে গাড়ির হর্নের আওয়াজ। এটা আমার স্ত্রীর চিৎকার ছিল, তার সাথে হর্ন বাজাচ্ছিল। এই অবস্থায় আমি ঘরের এত কাছে ছিলাম যে পলক ফেলতে পারছিলাম না। আর ভেতরের ওরা, তারা মানুষ ছিল না, তাদের শরীরের গঠনই অস্বাভাবিক, লম্বা, কদাকার বসা অবস্থাতেই তাদের উচ্চতা বোঝা যাচ্ছিল। এরা মানুষ নয়। আমি ফাঁক দিয়ে দেখলাম তারা সবাই আচমকা থেমে গেল, পুরো ঘর নিস্তব্ধ। তারা মাথা তুলে বাইরে তাকাতে লাগলো, যদিও বাইরে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু তারা শুনছিল আমার স্ত্রীর চিৎকার আর হর্নের
তারা সব শব্দ বন্ধ করে দিল, শুধু মনোযোগ দিচ্ছিল এই শব্দ কোথা থেকে এলো। হঠাৎ শব্দ থেমে গেল, আমার স্ত্রী আবার নিশ্চুপ। আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, দয়া করে আর কোনো চিৎকার করো না, আর হর্ন দিও না। বুঝে গিয়েছিলাম ওর সাথে কিছু একটা ঘটেছে, তাই সে চিৎকার করছে। কিন্তু এখন আমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু দৌড়ে নয়, ধীরে নিঃশব্দে। আমি দোয়া করতে লাগলাম যেন আর কোনো শব্দ না হয়। কয়েকবার সে চিৎকার করলে সর্বনাশ হয়ে যাবে। আমি সেই কাপড়কেও কোথাও দেখতে পাচ্ছিলাম না। তারপর আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম, একইভাবে গাছের আড় ধরে ধরে ফিরে আসতে লাগলাম। আমি সবেমাত্র সেখান থেকে বের হতে পেরেছি, এমন সময় আবার একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম এবং আমার গাড়ির হর্ন বাজতে লাগলো। এবার হর্ন একদম থামছেই না। এমন ভয়ঙ্কর নির্জন জায়গায় যখন আপনি এমন অদ্ভুত মাকলুক দেখে এসেছেন, যেগুলো কি কাজ করছিল তা জানাও যায় না, আর সেই ঘোর অন্ধকার নীরবতার মাঝে নিজের প্রিয় মানুষের চিৎকার, তার সঙ্গে হর্নের শব্দ, এই সব মিলে মনের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয় যে মাথা যেন ফেটে যাচ্ছে। সেই ভয়ের অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। আমি দৌড়াতে লাগলাম এমন ভাবে মনে হলো যা হবে দেখা যাবে। আমি নিজের বউকেও বিপদে ফেলে এসেছি, যদি এখন না ফিরি তাহলে মুশকিল। তখন পিছন দিক থেকে আমার মনে হতে লাগলো যেন বিশাল বিশাল পদক্ষেপ ফেলে কেউ আমাকে ধাওয়া করছে। দৌড়ের গতি আমি আরো বাড়িয়ে দিলাম। এখানে একটা জিনিসই আমাকে সাহায্য করলো, গাড়ির হর্ন থামছিল না। জঙ্গলের পথ হারিয়ে ফেলেছিলাম, আমার জানা ছিল না গাড়ি কোন দিকে, আমি কোন দিকে। কিন্তু সেই হর্নের শব্দ যেদিক থেকে আসছিল আমি সেই দিকই ধরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে কত পথ পেরিয়ে এসেছি জানি না, মনে হচ্ছিল এই পথই আর শেষ হবে না। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার গাড়ির খুব কাছাকাছি এসে পড়লাম। ঠিক তখনই হর্ন বাজা বন্ধ হয়ে গেল। এখন আমি আমার গাড়ির একদম সামনে পৌঁছে দেখি হর্ন বন্ধ, কিন্তু আমার স্ত্রী গাড়ির মধ্যে বসে আছে, আর তার পাশে বসে আছে সেই মহিলাটি যে কাপড় হারিয়ে গিয়েছিল, এবং পিছনে বসে আছে তার স্বামীও, যাদের খুঁজতেই আমি জঙ্গলে ঘুরছিলাম। আমি গাড়ির খুব কাছে আসতেই আমার স্ত্রীর সঙ্গে চোখাচোখি হলো। সে আমাকে ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করলো, চুপ, দ্রুত গাড়িতে উঠে বসো। গাড়ি আগে স্টার্ট করা ছিল। আমি চুপচাপ দরজা খুলে পেছনে গিয়ে বসে পড়লাম। সবার মুখে একই অবস্থা, মুখ শুকনো, ভয় জমে গেছে। তারা ফিসফিস করে বলল, এখানে কিছু আছে। আমার স্ত্রীর মুখের রং উড়ে গিয়েছিল। সে বলল, আমরা এখানে কিছু দেখেছি। এখন সংক্ষেপে বলি, যখন আমার স্ত্রী চিৎকার করছিল, সেই হারানো কাপড়, গাড়ির হর্ন আর তার চিৎকার শুনে ওই দিকে ফিরে এসেছিল। কাপলদের ঘটনা, তাদের গাড়ির টায়ার ফেটে গেলে গাড়ি থেমে যায়। ঠিক তখন একজন লোক আসে, হাতে টর্চ। সে বলে, আমার বাড়ি এখানেই কাছে, আপনারা সেখানে গিয়ে বসুন, সকাল হলে পথ ঠিক করে চলে যাবেন। তারা তাকে দেখে সাধারণ মানুষই মনে করেছিল, তাই তাকে ফলো করতে শুরু করে। সে সামনে সামনে হাঁটে, তারা পিছনে পিছনে। কিছুক্ষণ পর যখন আমার স্ত্রীর চিৎকার আর হর্নের আওয়াজ শুনে, তারা পিছনে তাকায়, আর সামনে তাকাতেই দেখে যে লোকটিকে ফলো করছিল সে নেই, হাওয়া হয়ে গেছে। ওদের তখনই সন্দেহ হয়, ভয় ধরে। সাথে সাথে তারা নিজের গাড়ির দিকে দৌড়ায়, আর সেখানে এসে আমার স্ত্রীকেও গাড়ির বাইরে কিছু একটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, যেটা একজন সাধারণ মানুষ ছিল না। এইসব কথাগুলো তখন আমরা কেউ জানতাম না। পরে বলেছে তারা, লোকদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল তারাও ভয়ঙ্কর কিছু দেখেছে। গাড়ির ভেতর সবাই নীরব, যেন বাইরে তাকালেই কিছু দেখে ফেলবে। এখন সমস্যাটা ছিল কাপলটির গাড়ি এখান থেকে বের করতে হবে। আমি বললাম, তোমরা তোমাদের গাড়ির লকটা করো আর আমাদের সঙ্গে চলো, সকাল হলে দেখা যাবে। লোকটি বলল, না, আমার গাড়ি এখানে রাখা সম্ভব না, ডিকিতে স্টেপ নিয়ে আসে, শুধু চেঞ্জ করতে হবে। তুমি যদি সাহায্য করো আমরা দ্রুতই পাল্টে নিতে পারবো। শেষ পর্যন্ত ঠিক হলো, স্টেপনি বদলাতেই হবে। দুই নারী গাড়ির ভেতর বসে থাকবে লক করে। আমরা দুইজন ধীরে ধীরে গাড়ি থেকে নামলাম। ওরা দুইজনই চাদর মাথায় দিয়ে
ভয়ে কুঁকড়ে বসেছিল। আমার স্ত্রী আরো বেশি ভয় পেয়েছিল, কারণ সে কিছু একটা দেখেছিল। আমরা বললাম, তোমরা দোয়া কালেমা পড়ো, ভয় পেও না, মাখলুকাত তত শক্তিশালী না। মানুষ যখন ভয় পায় তখন তারাই মাথায় চেপে বসে। তুমি ভয় নিয়ন্ত্রণ করো, আল্লাহ সাহায্য করবেন। আমরা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে অন্য গাড়ির দিকে হাঁটতে লাগলাম। এর আগে আমি একা জঙ্গলে ঢুকে পড়েছিলাম, তখনও এত ভয় লাগেনি, কিন্তু এখন পরিস্থিতি একদম বদলে গেছে। কাপল যে লোকটিকে দেখেছে সে সামনে থেকে গায়েব হয়ে গেছে। আমার স্ত্রী যে জিনিসটা দেখেছে সেটাও মানুষের মতো নয়। আর জঙ্গলের ভেতর আমি যে বহু মানুষের মতো আওয়াজ শুনেছি, সব মিলিয়ে রাতটা এক দুঃস্বপ্নে পরিণত হয়ে গিয়েছিল। না জানা কোনো মাখলুক তা কি ইবাদত করছিল বা কি কাজে ব্যস্ত ছিল আমি জানি না। তবে এর পরের সব ঘটনায় আমার মন শুধু ভয়ে আচ্ছন্ন ছিল, হৃদয় দ্রুত ধকধক করছিল। আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছিলাম, প্যানিকের মধ্যে ছিলাম, কিন্তু কাজটা ধীর গতিতে এগোচ্ছিল। খবর হলো আমরা দ্রুততার সঙ্গে স্টেপনি বের করলাম। পুরনো স্টেপনি খুলে নতুনটি ফিট করতে শুরু করলাম। সংক্ষেপে বলছি, এমন সময় যেন ঘন্টা চলে যাচ্ছে। আমাদের কাছে সময়ের অনুভূতি এমনই লাগছিল। পা দিয়ে আমরা স্টেপনি চেঞ্জ করছিলাম, তখন আবার আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল বহু মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তখন আমার রাগ আসতে শুরু করলো, কারণ আমি এক অযথা পরিস্থিতিতে পড়েছিলাম। আমি জোরে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, আমরা এখানে আপনাদের বিরক্ত করতে আসিনি, আমরা পথভ্রষ্ট হয়েছি। যদি আপনারা ভেবেছেন আমরা আপনাদের বিরক্ত করতে এসেছি তা ভুল। আমরা শুধু আমাদের স্টেপনি চেঞ্জ করব এবং চলে যাব। আল্লাহর জন্য আমাদের বিরক্ত করবেন না। আমি যখন এটি বললাম তখন যে শব্দ আমরা আগে থেকে শুনছিলাম, সেই অনুভূতি যে আমাদের কেউ দেখছে এমন কিছুটা কমতে শুরু করলো। তবে বিশ্বাস করুন, আমি জঙ্গলের দিকে তাকাই। বড় বড় পাইন ট্রির মাঝখানে মনে হচ্ছিল যেন অনেক লম্বা মানুষ আমাদের দেখছে। অন্ধকারে আমি শুধু এতটুকুই বলতে পারি যে মনে হচ্ছিল অনেকেই আমাদের পর্যবেক্ষণ করছে। তাদের কিছু দুষ্টুমি চলছিল। যেমন আমরা স্টেপনি চেঞ্জ করছিলাম, আমাদের পদধ্বনি শোনা যাচ্ছিল। গাড়ির অন্য দিক থেকে কেউ টক টক কর কর আওয়াজ করছিল, যেন আমাদের সঙ্গে খেলছে। আমি সঙ্গীকে বললাম, দ্রুত কাজ শেষ করো। আমরা দ্রুত কাজ শেষ করলাম এবং শেষ পর্যন্ত টায়ার বসাতে শুরু করলাম। টায়ারের স্ক্রু টাইট করতে করতে আমার পার্শ্ব দৃষ্টি ধরা দিল যে গাড়িতে দুই মহিলা বসেছিল, সেখানে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি দ্রুত তাকাই, সেখানে কালো রঙের ছোট গদির একটি মাখলুক গাড়ির কাচের পাশে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকাচ্ছিল। ঠিক যেমন আপনি কাচের মধ্যে হাত দিয়ে মুখ চেপে ধরে ভেতরের দিকে দেখতে চেষ্টা করেন, সে কাচের সঙ্গে লেগে দাঁড়িয়েছিল এবং ভিতরে তাকাচ্ছিল। আমি সঙ্গীদের বললাম, দেখো ওখানে তাকাও। সে তাকাতেই বিভ্রান্ত হয়ে গেল। আমরা বললাম, যদি আমাদের বউ এটা দেখলে চিৎকার করে ফেলবে, তাহলে এই নীরব জায়গায় আরো গোলমাল হবে। আমরা চাইনি কোনো অপ্রত্যাশিত ঘটনা হোক, আমরা শুধু কাজ শেষ করতে চাইছিলাম। আমরা টায়ার ওঠানামাতে একটু আন্দোলন করছিলাম যেন মাখলুকটি বুঝতে পারে এখানে আরো মানুষ আছে। আমাদের দৃষ্টিভঙ্গি দেখালাম, কিন্তু চোখে চোখে সংস্পর্শ করিনি। তারপর আমি দেখি তার চোখ দুই লাল জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ আমরা দুজনই তার দিকে তাকালাম। সে হঠাৎ ভাবে দুই হাত দুই পায়ে মাটিতে রেখে বানরের মতো জঙ্গলে চলে গেল। আমরা আমাদের টায়ার শেষ করি, দ্রুত গাড়ি ঘোরাই এবং আমরা দুইজন একসাথে গাড়ি চালাতে শুরু করি। আমি বললাম, তুমি আমার পিছে থাকবে, তুমি এতটা দ্রুত এগিয়েছো, তোমার কারণে আমরা বিপদে পড়েছি। তার চোখে লজ্জা ছিল এবং কোথাও না কোথাও কৃতজ্ঞতাও। আমরা ধীরে ধীরে পথ ধরে চললাম। আমি বললাম, সাথে থেকো, যদি কোনো সমস্যা হয় হর্ন বাজাও। আমরা জানতাম না কোথায় পৌঁছালাম। ফেরার পথ যেন শেষ হওয়ার নাম নিচ্ছিল না। টার্নের ওই জায়গায় পৌঁছাতে হবে। পথে মানুষ দেখা যায়নি। চলতে চলতে মনে হচ্ছিল কেউ হঠাৎ চেপে ধরলো, কেউ আমাদের সঙ্গে দৌড়াচ্ছে। আমরা দৌড়াচ্ছিলাম গাড়ি না থামিয়ে। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, কিছুই করো না, শুধু পড়তে থাকো, দোয়া দরুদ যা পারো। আমরা অল্প অল্প করে আল্লাহর নাম জপ করা শুরু করলাম। অবশেষে আমরা এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে আমাদের সঙ্গে আর কোনো অদ্ভুত ঘটনার কার্যক্রম ঘটছিল না। আমরা টার্নের কাছে পৌঁছাইনি,
তবে সেই স্থান থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এখন সেই অদ্ভুত সব কর্মকাণ্ড থেমে গিয়েছিল। বাকি পথটা আমরা কিভাবে পার করেছি তা আমরাই জানি। শেষ পর্যন্ত আমরা সেই পয়েন্টে পৌঁছালাম যেখান থেকে সেই বোকা লোকটা ভুল টার্ন নিয়েছিল। এরপর আমি আমার আসল যাত্রা শুরু করলাম, যেখানে আমি কত ঘন্টা নষ্ট করেছি। এখান থেকে আসল পথ শুরু। যে লোকটি আমাকে ফলো করছিল, খানিক দূরে একটি হোটেল পেলাম, সেখানেই আমরা গাড়ি থামালাম। তাদের কাপলটি এবং আমরা আলাদা রুম নিলাম। রাতটা আমরা যেভাবে হোক পার করলাম। পরের দিনের ভ্রমণে সেই কাপল আর যেতে রাজি ছিল না। তারা বলল, না, আমরা এখন ফিরে যেতে চাই। তারা পরের দিনটা বিশ্রাম নিল এবং তারপর ফিরে গেল। আমাদের যেহেতু 10 দিনের ট্রিপ ছিল, আমরা মনকে বদলে নিলাম, যদিও ভয়ের ছাপ আমাদের ভেতরেও ছিল। তারপর আমরা ঘুরলাম, আনন্দ করলাম। দিনের বেলায় সেই জায়গার সৌন্দর্য দেখে আমাদের মনে সেই ঘটনাগুলো আসা বন্ধ হয়ে গেল। কিন্তু আজও আমরা সেই জায়গার এক একটি দৃশ্য, এক একটি ঘটনা একদম পরিষ্কারভাবে মনে করি, কারণ ওটা ছিল আমাদের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা। এখনো মনে পড়লে আমরা কেঁপে উঠি। এই ছিল ঘটনা। আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।